প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনিক্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের ফাইন্যান্স ক্লাসে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তোমাদের সাথে আছি আমি শাফাত মাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্ট। সর্বশেষ দুই ক্লাসে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম ফাইন্যান্স ইন্ট্রোডাক্টরি পার্টটা, আমরা দেখেছিলাম ফাইন্যান্সিয়াল মার্কেট রিলেটেড কিছু টার্মিনোলজি এবং কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, কিছু রেগুলেটরি অথরিটি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আমি উপস্থাপন করার চেষ্টা করেছি তোমাদের সামনে। আজকে ফাইন্যান্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টস টাইম ভ্যালু অফ মানি আলোচনা করার চেষ্টা করব। টাইম ভ্যালু অফ মানি কিংবা অর্থের সময় মূল্য আসলে কি? সংক্ষেপে যদি বলার চেষ্টা করি তাহলে দুইভাবে বলতে পারি আমি। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন, সেটাই হচ্ছে অর্থের সময় মূল্য। কিংবা ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য, অর্থাৎ ফিউচার এক্সচেঞ্জ রেট আর প্রেজেন্ট এক্সচেঞ্জ রেটের মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে পিওর টাইম ভ্যালু অফ মানি। ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্যের মধ্যে পার্থক্যটা কিভাবে করা হয়? ইন্টারেস্ট দিয়ে। ওই ইন্টারেস্টটা আসেই মূলত একটু টাইম ভ্যালু অফ মানির কারণে। এখন টাইম ভ্যালু অফ মানিটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ আমি অনেক ক্ষেত্রেই বর্তমানে টাকাটা ভোগ নাও করতে পারি। এখন আমি সচরাচর প্রেফার করব বর্তমানে টাকাটা ভোগ করার, কিন্তু আমি যখন ভোগ করব না, আমি যখন টাকাটা ফিউচারে ভোগ করব, তখন আমি অবশ্যই চাইব যাতে আমি বর্তমানের চেয়ে একটু বেশি কিছু ভোগ করি। আমি যদি আজকে যা ভোগ করছি এক বছর পরেও তাই ভোগ করি, তাহলে আসলে কোনো পার্থক্য থাকলো না এবং আলটিমেটলি যেটা হলো লস হলো। কারণ এক বছর পরে কি হচ্ছে না হচ্ছে আমি আসলে জানি না। 100 টাকা এক বছর পরে ভোগ করা চাইতে 100 টাকা আজকে ভোগ করা ভালো। কেন ভালো? কারণ এক বছর পরে 100 টাকার বর্তমান মূল্যটা কমতে থাকবে। কেন কমতে থাকবে? ইনফ্লেশনের কারণে কমতে থাকতে পারে। ইনফ্লেশন বাংলাদেশে 7%, অর্থাৎ আমি যদি ধরি 100 টাকা আজকের মূল্য এক বছর পর কত হবে, আমি 7% হারে ধরি, আমি ধরে নিচ্ছি 100 টাকার এক বছর পরের মূল্য হবে 93 টাকা, অর্থাৎ আজকের 100 টাকা হবে এক বছর পর 93 টাকা। সুতরাং মুদ্রাস্ফীতিজনিত কারণে কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তাজনিত কারণে অনেক ক্ষেত্রে আমি বর্তমান মূল্যটাকে প্রেফার করতে পারি। কিংবা এমন হতে পারে, ধরো আমার সামনে অপশন আসলো 926 টাকা আজকে নাও, কিংবা এক বছর পর 1000 টাকা নাও। আমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, আমি কোনটা বাছবো। আমি আজকে 926 টাকা নিতে পারি, আবার এক বছর পর 1000 টাকা নিতে পারি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফিউচারে আমি যে 1000 টাকা নিব সেটাকে আমার ডিসকাউন্টিংয়ের মাধ্যমে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। ভবিষ্যতে পাচ্ছি, এটা হচ্ছে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু 1000 টাকা। এখন ফিউচার 1000 টাকাটাকে আমাকে বর্তমান মূল্যে যখন আমি কনভার্ট করব, তখন সেটাকে বলা হয় ডিসকাউন্টিং। ফিউচার ভ্যালুকে কনভার্ট করছি প্রেজেন্ট ভ্যালুতে ডিসকাউন্টিং প্রসেসে। ডিসকাউন্টিং প্রসেসে অর্থাৎ এখন আমি 1000 টাকা ডিসকাউন্টিং প্রসেসের মাধ্যমে যদি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করি, আমি দেখতে পাবো বর্তমান মূল্যটা দাঁড়াচ্ছে 926 টাকা। অর্থাৎ এক বছর আগে 926 টাকা ভোগ করা যা, এক বছর পরে 1000 টাকা ভোগ করা তাই। সুতরাং এক বছর পরে 1000 টাকা ভোগ করার কোনো প্রয়োজন নাই। আমার বর্তমানে 926 টাকাকেই বেছে নেওয়া ভালো। কারণ টাইম ভ্যালু অফ মানি আমি যখন অ্যানালাইসিস করলাম, তখন দেখলাম যে আলটিমেটলি টাইম ইকুইভ্যালেন্ট হচ্ছে দুইটার সেম অ্যামাউন্ট। অর্থাৎ 926 টাকা ইজ ইকুয়াল টু 1000 টাকা। কিন্তু যদি এটা 1000 না হয়ে 1100 হতো, অর্থাৎ 1100 টাকা হতো, তাহলে কিন্তু আমি ভবিষ্যৎ মূল্যটাকে বেছে নিতাম। অর্থাৎ আমি এক বছর পর
1100 টাকাকে বেছে নিতাম, কারণ আমি অতিরিক্ত 100 টাকা পাচ্ছি। ঠিক আছে, সুতরাং তখন আমার সেকেন্ড প্রজেক্টটা লাভজনক হতো, 1100 টাকার প্রজেক্টটা লাভজনক হতো 926 টাকার চেয়ে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। অর্থের সময় মূল্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটো বিষয়, প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু অফ মানি আর ফিউচার ভ্যালু অফ মানি, এগুলো সবই আমরা 9, 10, 11, 12 পড়ে আসছি। সুতরাং প্রেজেন্ট ভ্যালু অফ মানির সূত্রটা কি সেটা আমরা সবাই জানি। প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু বি পাওয়ার এন। ভেরি ইজি, তাই না? ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই, আমি স্রেফ একবার রিভিউ করে তোমাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করছি। এখন যদি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর বের করার চেষ্টা করি তাহলে কি হবে? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অর্থাৎ 1 টাকা দিয়ে ইন্টারেস্ট ফ্যাক্টর বের করতে হয়। মনে করার চেষ্টা করো, তাহলে মনে পড়বে ইন্টারেস্ট ফ্যাক্টরটার সাথে 1 টাকার সম্পর্ক। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর one divided by 1 plus I to be power n। আবার ফিউচার ভ্যালু অফ মানি, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু প্লাস ইন্টারেস্ট রেট। শর্টকাটে যদি আমি বলার চেষ্টা করি, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু প্লাস ইন্টারেস্ট রেট। আর একটু লং কাটে বলার চেষ্টা করলে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু বি পাওয়ার এন, প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু বি পাওয়ার এন। আইটা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা রেট অফ ইন্টারেস্ট বা প্রত্যাশিত আয়ের হার, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। ভবিষ্যৎ মূল্য অনুযায়ী টাকার মূল্য বৃদ্ধি পায়, বর্তমান মূল্য অনুযায়ী টাকার মূল্য হ্রাস পায়। সময় যত বাড়বে ভবিষ্যৎ মূল্য তত বাড়বে, সময় যত বাড়বে বর্তমান মূল্য তত কমবে। আই রিপিট, ভবিষ্যৎ মূল্য অনুযায়ী টাকার মূল্য বৃদ্ধি পাচ্ছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিংটা মূলত কি? 1 বছরে কতবার ইন্টারেস্ট চার্জ করা হচ্ছে সেটাই হচ্ছে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিংকে এম দিয়ে প্রকাশ করা হয়। আমি যা বলছি মোটামুটি ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড যেসব কোয়েশ্চেনগুলো আসা সম্ভাবনা আছে সেগুলোই বলার চেষ্টা করছি মূলত। সুতরাং ব্যাপারগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। কম্পাউন্ডিং, কম্পাউন্ডিং শব্দটা ফিউচার ভ্যালুর সাথে জড়িত। ফিউচার ভ্যালু আরেকটা নাম হচ্ছে টার্মিনাল ভ্যালু। টার্মিনাল ভ্যালু ফিউচার ভ্যালু অনুযায়ী টাকার মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। ওকে, কম্পাউন্ডিংকে আমরা এম এর মাধ্যমে প্রকাশ করছি। এখন এমটা হচ্ছে 1 বছরে কতবার সুদ দেয়া কিংবা পাওয়া যাচ্ছে। যদি 6 মাস পর পর সুদ পাওয়া যায় তাহলে এম ইজ ইকুয়াল টু কত হবে? 12 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 2। যদি 6 মাস পর পর হয় তাহলে এম ইজ ইকুয়াল টু হবে 12 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 2। যদি 4 মাস পর পর হয়
তাহলে m ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 3। যদি 3 মাস পর পর হয়, সুদ পাওয়াটা বা সুদ দেওয়াটা যদি 3 মাস পর পর হয়, তাহলে m ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 4। m ইজ ইকুয়াল টু 4। আর যদি প্রতি মাসে হয় তাহলে m ইজ ইকুয়াল টু হয়ে যাবে 12। যদি উইকলি হয় m ইজ ইকুয়াল টু হয়ে যাবে 52। যদি বাই উইকলি বা 2 সপ্তাহ পর পর হয় তাহলে m ইজ ইকুয়াল টু হয়ে যাবে 26। যদি প্রত্যেক দিন অন্তর অন্তর হয় তখন m ইজ ইকুয়াল টু হয়ে যাবে 360। যদি প্রতি মিনিটে হয়, যদি চলমান সুদ গণনা হয়, তখন m ইজ ইকুয়াল টু হবে 2.71%, সরি 2.71, নট পার্সেন্ট। কম্পাউন্ডিং নিয়ে কথা বলতে বলতে আরও একটা জিনিস মাথায় এসে গেল, সেটা হচ্ছে কম্পাউন্ডিংয়ের সাথে যেটা সম্পর্কিত, প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হারটা কিভাবে নির্ধারিত হয়? সরল সুদের উপর আবার নতুন করে সুদ ধার্য হচ্ছে, অর্থাৎ আসল এবং সুদ মিলিয়ে সুদ আসল হচ্ছে, সুদ আসলের উপর আবার সুদ ধার্য হচ্ছে। এইভাবে একটা বছরে সব মিলিয়ে যে পরিমাণ সুদের হারটা দাঁড়ায় আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, সেটাই হচ্ছে প্রকৃত সুদের হার বা ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, বা যেটাকে EIR দিয়ে এক্সপ্রেস করা হয়। 1 প্লাস I বাই m টু দি পাওয়ার m মাইনাস 1। এটাই হচ্ছে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালুর বেসিকটা সবার মনে আছে, ঠিক একইভাবে আশা করছি অ্যানুইটিটাও মনে আছে। অ্যানুইটি মূলত কী জিনিস? একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমপরিমাণ টাকা জমা দেয়া কিংবা গ্রহণ করা, যেটা সচরাচর পেনশন ফান্ডের ক্ষেত্রে হয়ে থাকে, যেটা সচরাচর লোনের ইনস্টলমেন্ট দেওয়ার ক্ষেত্রে হয়ে থাকে, সেগুলোই মূলত অ্যানুইটি। আই রিপিট, প্রতি বছর সমপরিমাণ টাকা জমা দেওয়া কিংবা গ্রহণ করাকে আমরা অ্যানুইটি বলি। অ্যানুইটি মূলত প্রেজেন্ট ভ্যালুতেও হতে পারে, ফিউচার ভ্যালুতেও হতে পারে। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, ফিউচার ভ্যালু অ্যানুইটিকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, আর একটা হচ্ছে অ্যানুইটি ডিউ। অর্ডিনারি অ্যানুইটি এবং অ্যানুইটি ডিউর মধ্যে পার্থক্যটা কি? অর্ডিনারি অ্যানুইটিটা হচ্ছে কোনো একটা সময়ের শেষে, যেহেতু কোনো একটা সময়ের শেষে হচ্ছে, সেহেতু এটা শুরু হবে যখন আমি বছর হিসেবে ধরব n ইজ ইকুয়াল টু 1 এর মাধ্যমে, অর্থাৎ বছরের শেষে অর্ডিনারি অ্যানুইটি আসবে। আর অ্যানুইটি ডিউটা যে কোনো একটা সময় শুরুতে, সেটাকে আমরা এক্সপ্রেস করব n ইজ ইকুয়াল টু 0 দিয়ে। অর্ডিনারি অ্যানুইটিকে এক্সপ্রেস করব n ইজ ইকুয়াল টু 1 দিয়ে, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার, at the end of a particular period, that means n is equal to 1, but at the beginning of a particular period, that means n is equal to 0. অ্যানুইটি ডিউ এর অ্যামাউন্ট অর্ডিনারি অ্যানুইটির চেয়ে সবসময় বেশি হবে, কারণ অ্যানুইটি ডিউটা আগে শুরু হচ্ছে, বিগিনিং অফ এ পিরিয়ড শুরু হচ্ছে অ্যানুইটি ডিউটা। সুতরাং তুমি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ বের করো কিংবা ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ বের করো, অ্যানুইটি ডিউ সর্বদা অর্ডিনারি অ্যানুইটির চেয়ে বেশি হবে। আর ফিউচার ভ্যালু অ্যানুইটিটা মূলত কি? তুমি নির্দিষ্ট সময় অন্তর সমপরিমাণ টাকা জমা দিতে দিতে একটা নির্দিষ্ট সময় পর কি পরিমাণ টাকা পাচ্ছ, সেটাই তোমার ফিউচার ভ্যালু অ্যানুইটি। আর প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার জন্য তোমাকে বর্তমানে কি টাকাটা জমা দিতে হচ্ছে, সে বর্তমানে যে টাকাটা জমা দিতে হচ্ছে সেটা তুমি বের করবা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির মাধ্যমে। ঠিক আছে? টাইম লাইনের ব্যাপারটা তোমরা কতটা পরিচিত আমি জানি না, তো ওই টাইম লাইনের ব্যাপারটা কিন্তু
দেখানো উচিত। সুতরাং এটা তোমরা এর আগে করেছো কিনা জানি না, তবে এখন দেখো সময়রেখা, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এগুলোকে টাইমলাইনের মাধ্যমে এক্সপ্রেস করা যায়। বর্তমান মূল্যের সময়রেখা, প্রেজেন্ট ভ্যালু টাইমলাইন, 0, 1, 2, 3, 4। এই ক্ষেত্রে এই দিকে চলে যাচ্ছে, এই দিকে চলে যাচ্ছে রেখাটা, এই দিকে চলে যাচ্ছে রেখাটা প্রেজেন্ট ভ্যালু অনুযায়ী। আবার যখন এটা ফিউচার ভ্যালু হবে তখন কি হবে? ফিউচার ভ্যালু টাইমলাইন, ওয়ান, টু, থ্রি, ফোর, এইখানে চলে যাচ্ছে। আমি জানি না এটা দেখা যাচ্ছে কিনা হোয়াইট বোর্ডে, আমি আরেকটু উপরে দেওয়ার চেষ্টা করি। রেখাটা এখানে যাচ্ছে, অর্থাৎ ডান দিকে চলে যাচ্ছে ফিউচার ভ্যালুতে। কেন? কারণ ফিউচার ভ্যালুটা সামনের দিকে যাবে, আর প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে এই রেখাটা পেছন দিকে যাচ্ছে, কারণ প্রেজেন্ট ভ্যালু অনুযায়ী মূল্যটা আস্তে আস্তে হ্রাস পায়। অর্থাৎ আমি 10 বছর পরের টাকার বর্তমান মূল্যটা বের করছি, অর্থাৎ আস্তে আস্তে আমাকে পেছন দিকে যেতে হচ্ছে। 3 বছর পরের টাকার বর্তমান মূল্যটা আমি বের করছি, আমাকে পেছন দিকে যেতে হচ্ছে। প্রেজেন্ট ভ্যালু যখন বের করছি আমি টাইমলাইনের মাধ্যমে, তখন আমি পেছন দিকে যাচ্ছি, আর ফিউচার ভ্যালু টাইমলাইন যখন আমি বের করছি তখন আমি সামনের দিকে যাচ্ছি। এই হচ্ছে টাইমলাইন। সাধারণভাবে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য বের করা যায়, অ্যানুইটির মাধ্যমে বের করা যায়, আরেকভাবেও বের করা যায়, সেটা হচ্ছে অসমান ইনস্টলমেন্ট। অসমান বর্তমান মূল্য বা মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য কিংবা মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য, সেক্ষেত্রে তোমার অ্যানুইটিও থাকতে পারে, আবার অ্যানুইটির পাশাপাশি অন্যান্য ক্যাশ ফ্লোগুলো অসমান হবে। এক এক বছর এক এক রকম ক্যাশ ফ্লো জেনারেট করবে। সেটা হচ্ছে তোমার মিশ্র নগদ প্রবাহ, যেটাই সচরাচর কোনো একটা প্রজেক্টে হয়। যখন আমরা একটা প্রজেক্ট অ্যানালাইসিস করি অনেক সময় দেখা যায় যে এক এক বছর এক এক রকম ক্যাশ ফ্লো হচ্ছে, এটাই হচ্ছে মিশ্র নগদ প্রবাহ। মিশ্র নগদ প্রবাহ যখন হবে তখন তোমার প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু কীভাবে এক্সপ্রেস করতে হবে। নর্মালি সূত্রটা অলমোস্ট সেম থাকবে, টাইমলাইনের মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি কিছু পরিবর্তন আসবে। ফিউচার ভ্যালু মিক্সড ক্যাশ ফ্লো, আচ্ছা নর্মাল সূত্রটা কি ছিল? নর্মাল সূত্রটা ছিল প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু বি পাওয়ার এন। এখন যখন মিক্সড ক্যাশ ফ্লো বা আ সিরিজ অফ ক্যাশ ফ্লো, মিক্সড ক্যাশ ফ্লোকে আরেকভাবে আমরা বলতে পারি আ সিরিজ অফ ক্যাশ ফ্লো অর আ সিরিজ অফ ক্যাশ ফ্লো, তখন ক্যাশ ফ্লো টু বি পাওয়ার সাবস্ক্রিপ্ট 1, এই যে ছোট্ট করে নিচে 1 লিখলাম, এই চিহ্নটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। ক্যাশ ফ্লো সাবস্ক্রিপ্ট 1 ইন্টু 1 প্লাস আই টু পাওয়ার n minus 1 প্লাস cash flow subscript 2 into 1 plus I to the power n minus 2। একটু কমপ্লিকেটেড লাগছে না? আমি ধরে নিচ্ছি এটা আসার সম্ভাবনা খুবই কম।
তারপরেও অ্যাভয়েডিং রিস্ক। শেষ বছরের আগের ক্যাশ ফ্লোটা, interest factor, annuity, to be power n minus 1 plus subscript n। এটাকে যদি আমি সহজ করে বোঝানোর চেষ্টা করি, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লাস্টের পার্টটা, এই সি সাবস্ক্রিপ্ট এনটা, লাস্টের পার্টের আগের পার্টটা। একদম শেষে কোনো ধরনের সুদ যুক্ত হবে না, সেই ক্ষেত্রে ফিউচার ভ্যালুটাই শুধুমাত্র এক্সিস্ট করবে, কোনো ধরনের ইন্টারেস্ট এখানে অ্যাডিশন হচ্ছে না। সেজন্য এই ব্যাপারটা সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে। ধরো একদম অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনস্টলমেন্ট যে টাকার অ্যামাউন্টটা ছিল, ধরো সেটা 2500 টাকা, 2500 টাকার সাথে কোনো ধরনের সুদ যুক্ত হবে না। 2500 টাকা যা ছিল 2500 টাকাই থেকে যাবে, কারণ এটা একদম শেষে আমরা পাচ্ছি। অর্থাৎ একদম শেষের যে অ্যামাউন্টটা এই সিরিজ অফ ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমি যখন ফিউচার ভ্যালুতে ক্যালকুলেট করছি তখন সেটা আনচেঞ্জড থাকবে। আর লাস্ট ইয়ারের আগের ইয়ার বা লাস্ট পিরিয়ডের আগের পিরিয়ডে যে ক্যাশ ফ্লোটা, সেই ক্যাশ ফ্লোতে নাম্বার অফ ইয়ার্সের ক্ষেত্রে শুধুমাত্র সেখানে 1 ব্যবহৃত হবে। লাস্ট ইয়ারের আগের ইয়ারের ক্যাশ ফ্লোতে নাম্বার অফ ইয়ার্স শুধুমাত্র 1 ব্যবহৃত হবে। আরেকটু সহজ করি। প্রথম বছর 1000 টাকা, দ্বিতীয় বছর 1500 টাকা, তৃতীয় বছর 2500 টাকা। এখন ফিউচার ভ্যালুটা ক্যাশ ফ্লো 1000 ইন্টু ধরে নিলাম 8% রেট 0.08 টু বি পাওয়ার 1। কিন্তু এখানে সূত্রটা হচ্ছে n-1। নর্মালি যদি আমি গতানুগতিক ভবিষ্যৎ মূল্য বের করতাম সেক্ষেত্রে এখানে আমি 1 ব্যবহার করতাম, কিন্তু সূত্রটা হচ্ছে এখানে n-1, অর্থাৎ এখানে n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, 3টা বছর আছে, 3 - 1 ইজ ইকুয়াল টু 2, 3 - 1 2। প্রথম বছরের ভ্যালু হচ্ছে এটা 1000 plus 1, 1000 into 1 plus 0.08 to be power 2 plus 1500। 1500 হচ্ছে শেষ বছরের আগের বছরের ক্যাশ ফ্লো, শেষ বছরের আগের বছর 0.08 to be power 1 2 1। আর লাস্টের বছরটা হচ্ছে
একদম শেষ বছরে এরকম কোনো কিছুই যুক্ত হবে না, 2500 ছিল 2500ই রয়ে যাবে, কোনো ইন্টারেস্ট যুক্ত হবে না, কোনো নাম্বার অফ ইয়ার্সের ক্যালকুলেশনস নাই। এটাই হচ্ছে ফিউচার ভ্যালু বের করা। যখন একটা টাইম সিরিজ দেওয়া থাকবে, একটা সিরিজ অফ ক্যাশ ফ্লো যখন তোমাকে বের করতে দেবে, তখন তুমি যদি ফিউচার ভ্যালু বের করো তখন লাস্টের অ্যামাউন্টের সাথে তুমি কোনো কিছুই করবে না, কারণ এটা একদম শেষ বছর পাওয়া বা একদম শেষ সময় পাওয়া। আর শেষ সময়ের আগের সময়টা হচ্ছে 1 বছর, শুধুমাত্র এক ব্যবহৃত হবে। আচ্ছা, এটাকে আমি যদি সময়রেখা দিয়ে দেখানোর চেষ্টা করি, 0 1 2 3, ভবিষ্যৎ মূল্য অনুযায়ী সামনের দিকে যাবে। 1 এর ভ্যালুটা হচ্ছে C1 ইন্টু present value to future value interest factor annuity. N minus 1. এই ক্ষেত্রে শুধুমাত্র C2-তে ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে 2^1, আর 3-তে যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবে। তাহলে আর কি বাকি রইল? বাকি রইল হচ্ছে লোন অ্যামোরাইজেশন স্ক্যাজুয়াল, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে করেছো। লোন অ্যামোরাইজেশন স্ক্যাজুয়াল রিলেটেড আমি যদি কিছু প্রশ্ন করার চেষ্টা করি, তাহলে আমি প্রথম প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে ইনস্টলমেন্ট প্রতি বছর কীরকম থাকবে? ইনস্টলমেন্ট প্রতি বছর অপরিবর্তিত থাকবে। লোন অ্যামোরাইজেশন স্ক্যাজুয়ালের ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করা হবে? লোন অ্যামোরাইজেশন স্ক্যাজুয়ালের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র সবসময় বের করা হবে। লোন অ্যামোরাইজেশন স্ক্যাজুয়ালে একদম অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারের যে ভ্যালুটা, একদম নিচে যে ভ্যালুটা আসবে সেটা একসময় 0 হবে। লোন অ্যামোরাইজেশন স্ক্যাজুয়ালের ক্ষেত্রে আস্তে আস্তে লোন পরিশোধ হতে হতে এক সময় সেটা 0 বা 1 2-তে গিয়ে পৌঁছাবে, সচরাচর 0ই হয়। আর এক্ষেত্রে প্রতি বছর ইনস্টলমেন্টের পরিমাণ একই থাকবে, ঠিক আছে? আর সূত্রটা হবে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র। আর যদি পারপেচুইটি হয়, অসীম, পারপেচুইটি সূত্রটা মনে আছে? A divided by rate of interest। 1000 টাকা ধরে নাও, আয় হচ্ছে 10%, আসল টাকা হচ্ছে 1000 টাকা। কোনো নাম্বার অফ ইয়ার্স নেই, তোমাকে কোনো নাম্বার অফ ইয়ার্স বেরো করতে হবে না, সেক্ষেত্রে তোমাকে পারপেচুইটি ধরে নিতে হবে। ডিভাইডেড বাই 0.1, এই হচ্ছে পারপেচুইটির ব্যাপার। আর আর হয়তো বা তোমাকে রেট অফ ইন্টারেস্টটা বের করতে বলতে পারে, যে আসলে রেট অফ ইন্টারেস্টটা কত। রেট অফ ইন্টারেস্ট কোয়েশ্চেনে বলা নেই, সেক্ষেত্রে ফিউচার ভ্যালু
দেয়া থাকতে পারে, প্রেজেন্ট ভ্যালু দেয়া থাকতে পারে, নাম্বার অফ ইয়ার্স দেয়া থাকতে পারে। ফিউচার ভ্যালু কোনো একটা অ্যামাউন্ট দেওয়া থাকলো, প্রেজেন্ট ভ্যালু কোনো একটা অ্যামাউন্ট দেওয়া থাকলো, নাম্বার অফ ইয়ার্স দেওয়া থাকলো, আয় কত। সেক্ষেত্রে আমরা মূলত যে সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে ফিউচার ভ্যালু সূত্র। সবার আগে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু বি পাওয়ার n। এখানে আয়ের ভ্যালুটা আমরা বের করব, সেজন্য আমাদেরকে প্রেজেন্ট ভ্যালুকে ফিউচার ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে প্রসিডিউরটা আমাদেরকে ফলো করতে হবে সেটাই হচ্ছে ইন্টারেস্ট রেট বের করার সূত্র। এটা একটু কমপ্লিকেটেড ম্যাথ, এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব হবে না, সুতরাং এই টাইপের ম্যাথ ধরে নাও আসবে না। বিগত 4 বছরে টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টার থেকে তোমার কোনো কোয়েশ্চেন আসেনি, কারণ টাইম ভ্যালু অফ মানি কনসেপচুয়াল কোয়েশ্চেন করা গেলেও ম্যাথমেটিক্যাল যে কোয়েশ্চেনগুলো তোমাকে দেওয়া হবে সেগুলো আসলে একটু লম্বা হয়ে যায়। এই কারণে সচরাচর টাইম ভ্যালু অফ মানি থেকে তেমন একটা কোনো উল্লেখযোগ্য কোয়েশ্চেন আসে না যেটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের উপযোগী। তো যাই হোক, মোটামুটি কম বেশি যেগুলো আলোচনা করা সম্ভব ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড সেগুলো আলোচনা করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে একটু বেশি আলোচনা করা হয়েছে। আপাতত সম্ভবত আজকের ক্লাসে আর তেমন কোনো কিছু বাকি নেই, সুতরাং আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ফিনিক্স কোচিংয়ের পাশে থাকবে, ফিনিক্স কোচিংয়ের ক্লাসগুলো ফলো করবে এবং সবার জন্য শুভকামনা রইল। শেষ করছি, ধন্যবাদ।